9th আগস্ট 2024 সকাল 7:30টায় কলকাতা আরজিকর মেডিকেল কলেজে সেমিনার রুমে পাওয়া যায় তার মৃতদেহটি। তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। অর্ধনগ্ন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পেলভিক বোন আর নিক বোন ভেঙে দেওয়া হয়েছিল মেয়েটির পা এবং পেটেও আঘাতের দাগ দেখতে পাওয়া যায়। তার প্রাইভেট পার্ট দিয়ে ক্রমাগত ব্লিডিং হয়ে যাচ্ছিল। আর সেই মেয়েটি ছিল এই হাসপাতালেরই একজন জুনিয়র ডক্টর। যে সমস্ত ডক্টরদের আমরা ভগবান মনে করি তাদেরই মধ্যে তিনি ছিলেন একজন। আর মেয়েটির মৃতদেহটিকে দেখেই বোঝা যাচ্ছিল এটি কোনো সুসাইড না, কিন্তু প্রথমে এটিকে সুসাইড বলে চালানো হচ্ছিল। মেয়েটিকে যে অমানবিক হিংস্রভাবে অত্যাচার করায় সেটি তার মৃতদেহতেই প্রকাশ পেয়েছিল। কিন্তু হাসপাতালের তরফ থেকে মেয়েটির বাড়িতে প্রথমে বলা হয়েছিল এটি সুসাইড। এমনকি পুলিশও এটিকে সুসাইড বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু কেন পুলিশ প্রথমে তদন্তের দিকে মনোযোগ দেয়নি? কিভাবে এই মেয়েটির মৃত্যু হলো, আর কে সেই অপরাধী বা কারা সেই অপরাধী? বন্ধুরা, যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন তখন আমাদেরই একজন বোন, দিদি এবং জীবনদানকারী ডক্টর লড়ে যাচ্ছিল কিছু অমানবিক হিংস্র জন্তুদের সাথে। ডক্টররা প্রতিদিনই লড়াই করে অন্যদের জীবন বাঁচানোর জন্য। তাদের ছুটি, ফ্যামিলি, সুখ সব ত্যাগ করে তারা লড়ে যায় আমাদেরকে সুস্থ রাখতে, আমাদেরকে বাঁচাতে। কিন্তু আজ সে লড়ছিল নিজের সাথে। সে দেখতে পাচ্ছিল কিভাবে তার বড় হওয়া মানুষকে বাঁচানোর স্বপ্ন সেই জন্তুগুলো মিটিয়ে দিচ্ছে। এই লড়াইটি ছিল তার নিজের সাথে। সে হাজারো চেষ্টা করেও পারেনি সে হিংস্র মানুষগুলির হাত থেকে নিজেকে বাঁচাতে। তাহলে চলুন আজকে বলবো একজন নারীর কথা যে স্বপ্ন দেখেছিল মানুষকে সেবা করবার। কলকাতায় নামকরা হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ, সেখানের একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং একজন জুনিয়র ডক্টর তিনি ছিলেন। তো বৃহস্পতিবার তার 36 ঘন্টা ডিউটির পর রাত 12টায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে যান। এখানে তার বন্ধুরা ছিলেন যাদের হাসপাতালের নাইট ডিউটি ছিল সেদিন রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দেন, অলিম্পিকের খেলাও দেখেন। এরপর রাত 3টের দিকে তিনি ঘুমিয়ে পড়েন। আর পরের দিন সকাল 7:30টার দিকে তার মৃতদেহটি পাওয়া যায়। প্রাথমিক তদন্তে এটা মনে করা হয়েছিল যে ভোর রাত 3টে থেকে সকাল 6টার মধ্যে তার মৃত্যু হয়েছে, কিন্তু পুলিশ তদন্তে জোর দেয়নি। তখন শুরু হয় বাকি ছাত্রছাত্রীদের বিক্ষোভ। সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন হাসপাতালে আন্দোলন শুরু হয়। এক প্রকার তড়িঘড়ি করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করে। একজন ম্যাজিস্ট্রেট এবং মা এবং তার দুজন ব্যাচমেটের সামনে মৃতদেহকে পোস্টমর্টম করা হয় এবং পোস্টমর্টমটিকে রেকর্ড করা হয়। আর এখান থেকে উঠে আসে সমস্ত শকিং নিউজ। গলার হাড় ভাঙা ছিল, তাকে গলা টিপে শ্বাস বন্ধ করে হত্যা করা হয়েছিল। তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে, তার প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন ছিল, চোখে, ঠোঁটে, মুখে সব জায়গায় আঘাতের দাগ ছিল, তার গোড়ালি ভাঙা ছিল। আর এই সমস্ত কিছুই ইন্ডিকেট করে যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল। আর এই পর্যায়ে দাঁড়িয়ে তখনও পর্যন্ত জানা যায়নি যে এই কাজটি কে করেছে, ঠিক কি হয়েছিল। কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায় ভিকটিম ব্লেমিং এবং নিজেদের দায় ছাড়ার পর্ব। আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে প্রিন্সিপাল বলেন যে সে সেই দিন ওই রাতে সেমিনার হলে গিয়েছিল বলেই তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে মারা হয়েছে। এখানে খুনির কোনো দোষ নেই। আর আপনাদের বলে দিই, ঠিক এই ভয়ে দেশ জুড়ে হয়ে যাওয়া প্রতিদিন হাজার হাজার মার্ডার, ধর্ষণের রিপোর্ট হয় না, কারণ ভিকটিমরা ভয় পায় বেশি। সেই হয়তো তাকে দোষ দেওয়া হবে আর বলা হবে এটা তো তার নিজের জন্যই হয়েছে। আর সন্দীপ ঘোষ মানে কলেজের প্রিন্সিপালকে এর আগেও দুবার দুর্নীতির জন্য আরজিকর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল। ইভেন গত বছর র্যাগিং এর ঘটনার সাথে যুক্ত থাকার কথা উঠে এসেছিল। হাসপাতালের ফান্ডে গরমিল, ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধের রিসার্চ আটকে রাখা, এরকম আরো বহু ঘটনা রয়েছে। তবে তার বিরুদ্ধে যখনই কোনো স্টুডেন্ট কথা বলে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা সিনিয়রদের দ্বারা তাদের ওপর চাপ সৃষ্টি করেন। এবার শুরু হয় তদন্তের নেক্সট স্টেপ। প্রশ্ন ওঠে যে সেদিন কেন সেমিনার রুমে গিয়েছিল। আর তদন্তে জানা যায় যে শুধুমাত্র সেদিন নয়, নাইট ডিউটিতে থাকা বেশিরভাগ জুনিয়র ডাক্তাররাই যেতেন ওই রুমে রেস্ট নিতে। যে সমস্ত ডাক্তাররা রোগীদের সেবায় ব্যস্ত থাকেন তাদের বিশ্রামের জন্য রাষ্ট্রের এত বড় হাসপাতালে কোনো পর্যাপ্ত রুম নেই। সেমিনার রুমে এসি আছে, তাই এখানে তারা রেস্ট নেন। এরপর শুরু হয় কে খুন করেছে তাকে খোঁজার পর্ব। সেমিনার রুমে কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না, ক্যামেরা ছিল বাইরের করিডরে। আর সেই সিসিটিভির ফুটেজ দেখে ধরা পড়ে যে রাত 3টে থেকে 6টার মধ্যে মোট 4 জন দেখা গেছে। এই 4 জনকে জেরা করবার পর 3 জন জানায় যে তারা রোগীর পরিবারের লোক, আর তাদের কথাবার্তার ধরন এবং প্রমাণে তাদের উপর কোনো সন্দেহ ছিল না। কিন্তু সেখানে আরেকজন ছিল যার কাছে কোনো প্রশ্নের সঠিক উত্তর ছিল না। তার নাম হলো সঞ্জয় রায়। ভোর 4টের দিকে ঢুকে আর 4:45 সেমিনার রুম থেকে বেরিয়ে আসে। সে যখন ভেতরে ঢুকেছিল তার ব্লুটুথ
হেডফোন ছিল তার সাথে, কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন তার কাছে হেডফোনটি ছিল না। এই হেডফোনটি পাওয়া যায় যেখানে মৃতদেহটি পড়েছিল সেখানে। আর এখান থেকে পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো সেই ব্যক্তি যে এই ধর্ষণ এবং খুন করেছে। কিন্তু প্রশ্ন হলো সঞ্জয় রায় কে? এই সঞ্জয় রায় হলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। 2019 সালে সিভিক ভলেন্টিয়ার চাকরিতে জয়েন করেন তিনি। কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কাজ হলো ট্রাফিক সামলানো, পুলিশের কাজে হেল্প করা। তাহলে সে এত রাতে আরজিকর হাসপাতালে কি করছিল? 2019 সালে সঞ্জয় রায় জয়েন করে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। কিন্তু জয়েন করবার পরও সেখানে ডিউটিতে একদিনও যাননি এবং ডিউটি করেননি। তারপর নেতা মন্ত্রী বলুন বা পুলিশের ওপর মহলের ক্ষমতায় এসে বলুন, সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আর এখান থেকে আরজিকর হাসপাতালে মাঝে মাঝে তার আসা যাওয়া ছিল। অনেক রোগীকে সে অ্যাডমিট করত, আর এই কারণেই হাসপাতালের সমস্ত কিছু জানা ছিল তার। দিনের বেলায় যখন তখন সেখানে আসা যাওয়া থেকে শুরু করে এলাকার লোকজনের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, মহিলা পুলিশের সাথে অশালীন আচরণ করা, এছাড়া সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ফোর্স ব্যাটালিয়ন ট্র্যাকে থাকা, 5টি বিয়ে করা, ফোনে অশ্লীল ভিডিও রাখা, এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে। তবে কলকাতা পুলিশ বলেছে যে এই লোকটা অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে, আর শিয়ালদা হাইকোর্ট তাকে 14 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে। কিন্তু ঘটনার মধ্যে টুইস্ট তখনই আসে যখন ডক্টররা জানায় যে একটি না অনেক রকমের সিমেন্ট পাওয়া গেছে। ভালো করে ভাবলে এটা পরিষ্কারই হয়ে যায় যে একটা মানুষের পক্ষে এত অল্প সময় এত ব্রুটালি মার্ডার রেপ করে বেরিয়ে আসা পসিবল না। তাহলে কারা রয়েছে এর পিছনে? কতগুলো ছোট মাথার পিছনে লুকিয়ে আছে সেই বড় মাথাটিও? ইভেন পুলিশের তদন্ত নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কেন শুরুতে এটাকে আত্মহত্যা ঘটনা বলে চালানো হচ্ছিল। এত নামী কলেজে প্রিন্সিপাল হয়েও কেন এরকম মন্তব্য করতে পারলেন সন্দীপ ঘোষ? কলেজের নাম খারাপ হওয়ার ভয়ে, নাকি শুরুতেই এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? সঞ্জয় রায় যেরকম চালাক, মানে আপাতত তার সম্বন্ধে যেটুকুনি জানা গেছে যে সে এত তাড়াতাড়ি পুলিশের জালে ধরা পড়ার লোক নয়। সঞ্জয় রায় অপরাধ করেছে সেটা কি পুলিশ আগে থেকে জানতো না? এত নোংরা কাজকর্ম করবার পরও সে স্বাধীনভাবেই ঘুরছিল। তাহলে কি এমন ব্যাপার রয়েছে যে সে এত তাড়াতাড়ি জলদি ধরা দিল? মেয়েটির মৃত্যু আমাদের হেলথ কেয়ার সিস্টেমের ওপর একটি বড় প্রশ্ন তুলে দেয় যে তারা দিন রাত পরিশ্রম করে আমাদের সেবা দিচ্ছেন, তাদের বিষয়ে সরকার কতটা উদাসীন। আজ সরকার বলেছে যে রেস্ট রুম বানিয়ে দেবে, কিন্তু যদি এই ঘটনা না ঘটতো তাহলে কি হতো? হাসপাতালে সিকিউরিটি কেন এত দুর্বল? কেউ ভেতরে আসছে যাচ্ছে, কখন ধর্ষণ করে খুন করে চলে যাচ্ছে জানতে পারছি না। আর পুলিশ জানিয়েছে যে তারা যত সম্ভব ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করবে। আমাদের উচিত একসাথে হয়ে এই খুনিদের এমন শাস্তি দেওয়া যাতে কোনোদিনও পৃথিবীর কোনো আর কেউ ক্রাইম করতে গেলেও ভয়ে পেয়ে ওঠে।